সেদিন অফিসে হঠাৎই অনেকে ছুটি নিয়েছিল। পুরো ফ্লোরটা যেন অদ্ভুতভাবে নীরব। আমি ডেস্কে বসে কাজ করছিলাম যখন হৃত্বিক স্যার হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালেন। তুমি আজও এখানে? আমি মাথা তুলে তাকালাম। চোখে মুখে তার স্বাভাবিক দৃষ্টি পরিবর্তন, তবে আজ যেন একটু বেশি শান্ত। হ্যাঁ স্যার, রিপোর্টটা শেষ করছিলাম। তিনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর বললেন, আমার কেবিনে এসো, একটু কথা বলতে চাই। আমি অবাক হলাম। সাধারণত হৃত্বিক স্যার খুব গম্ভীর পেশাদার, কিন্তু আজ তার চোখে যেন অন্যরকম কিছু। আমি কেবিনে ঢোকার সঙ্গে সঙ্গে তিনি দরজাটা বন্ধ করলেন। তুমি জানো, আমি অনেকবার ভেবেছি তোমার সাথে এমনভাবে একা কিছুক্ষণ কাটাতে পারলে ভালো লাগত। তিনি ধীরে বললেন। আমি থমকে গেলাম। চোখ বড় হয়ে তাকালাম তার দিকে। স্যার? তিনি এগিয়ে এলেন। না, ভয় পাওয়ার কিছু নেই। আমি কেবল বলতে চাচ্ছি, আমি অনেক দিন ধরেই তোমাকে আলাদা করে দেখছি, যেমন এখন দেখছি। এই আলো ছায়ার মাঝে তোমার মুখ, কি তার কণ্ঠের সুর, চোখের দৃষ্টি, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল সময় যেন আটকে গেছে। আমি কিছু বলিনি। সে ধীরে আমার দিকে এগিয়ে এলো। এক হাত আমার চুল সরিয়ে কপালে আলতো ছুঁয়ে দিল। আমি জানি এটা ঠিক নয়, আমি তোমার বস, কিন্তু তুমি কি বুঝতে পারো না, আমি শুধু তোমাকে দেখতে চেয়েছি। এইভাবে একা নির্জনে খেয়ে আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। অনুভব করলাম আমার পিঠে তার হাতের হালকা স্পর্শ। সেই স্পর্শে ছিল না কোনো জোর, ছিল নিঃশব্দ প্রশ্ন, তুমি কি চাইছ আমায়? আমি কোনো কথা না বলে চোখ বন্ধ করলাম। তার ঠোঁট আমার গালে এসে ঠেকল, তারপর গড়িয়ে গেল কানের কাছে, ধীরে সংবেদনশীল এক ছোঁয়ায়। সে ফিসফিস করে বলল, তুমি চুপ করে আছো মানে আমায় থামাচ্ছ না। আমি জানি এই সম্পর্ককে অনেকেই বোঝে না, কিন্তু সেই মুহূর্তে অফিসের নীরব দুপুরে আমি আর হৃত্বিক এক অদৃশ্য জগতে ঢুকে পড়েছিলাম, যেখানে আমাদের মধ্যে শুধুই অনুভব এবং এক গভীর আকর্ষণ। হৃতিক স্যারের কেবিন থেকে বেরিয়ে আসার পরও আমি বুঝতে পারছিলাম না আমি ঠিক কী অনুভব করছি, ভয়, উত্তেজনা, নাকি একরকম নরম দুর্বলতা যা আমাকে প্রতিনিয়ত তার দিকে টানছিল। এরপর থেকে প্রতিদিন অফিসে দেখা হলেও আমাদের চোখে চোখে একটা না বলা ভাষা চলত। সে সামনে আসলেই আমার বুকের ভেতর ঢেউ উঠত, আর আমি জানতাম সেও সেই ঢেউ টের পায়। একদিন বিকেলে কাজ শেষ হওয়ার পর হঠাৎ হৃত্বিক আমাকে বলল, একটু সময় হবে, একটা জায়গা আছে দেখাতে চাই। কি? আমি না বলতে পারিনি। আমরা গিয়েছিলাম শহরের এক পুরনো হেরিটেজ হোটেলে, যেখানে খুব বেশি কেউ আসে না। সেখানে একটা শুনশান চায়ের ঘর, যার পাশেই একটা ছোট লাউঞ্জ রুম। তিনি বললেন, এই জায়গাটা আমার খুব পছন্দ, কারণ এখানে কেউ আসে না, আর আমি চাই তুমি এখানে আমার সাথে একা থাকো। আমি চুপ করে রইলাম। সে আমার হাত ধরল, প্রথমবার পাবলিক প্লেসে এতটা সাহস নিয়ে। তার চোখে ভয় ছিল না, ছিল শুধু চাওয়া। লাউঞ্জে বসে কিছুক্ষণ গল্প করলাম। আমার শাড়ির আঁচল থেকে যখন তার আঙুল আমার আঙুলে লেপটে এলো, তখন আমার শরীর একবার কেঁপে উঠল। তুমি কাঁপছ? সে ফিসফিস করে জিজ্ঞেস করল। আমি বললাম, এই অনুভবটা আগে কখনো আসেনি। সে আমার খুব কাছে এসে দাঁড়াল, তার হাতে আমার মুখ, চোখে চোখ রেখে বলল, তুমি জানো, আমি প্রতিদিন রাত জেগে তোমার মেসেজগুলোর অপেক্ষায় থাকি। আমি চাই এই সম্পর্ক শুধু গোপন না, গভীরও হোক। আমি কিছু বলিনি, শুধু চোখ বন্ধ করলাম। তার ঠোঁট আমার কপালে ছুঁয়ে গেল, তারপর ধীরে গালে ঘাড়ে নামতে লাগল। প্রতিটি চুম্বনে ছিল এক অদ্ভুত নির্ভরতা, যেন সে বলছে, তুমি নিরাপদ আমার মাঝে। কি সে আমার হাত কোমরে নামিয়ে আনে, ধীরে আমাকে নিজের দিকে টেনে নেয়। আমি নিজের শরীরের স্পন্দন বুঝতে পারছিলাম না, গলা শুকিয়ে গিয়েছিল। এক চুল দূরত্বে আমাদের মুখ নিঃশ্বাস গলে এক হয়ে যাচ্ছে। তারপর এক দীর্ঘ চুম্বন, চোখ বন্ধ, সব শব্দ নিঃশেষ, শুধু শরীরের উত্তাপ ও আবেগ আমাদের জড়িয়ে রাখে। আমরা জানি এ সম্পর্ক দিনের আলোয় প্রকাশিত হওয়ার মতো নয়, তবুও প্রতি মুহূর্তে আমরা একে অপরের ছায়া হয়ে রই। সে বলল, তুমি আমার অধিকার না হয়েও আমার সবচেয়ে আপন খু। হোটেলের রুমটা ছোট হলেও আরামদায়ক। জানালার পাশে টেবিলে রাখা ছিল 2 কাপ গরম কফি। বাইরে মৃদু বৃষ্টি হচ্ছিল। জানালার কাছে পানির ফোঁটাগুলো নেমে আসছিল ধীরে ধীরে, ঠিক যেমন করে আমাদের ভেতরের দ্বিধা ভিজে যাচ্ছিল।
ইত্তির টেবিল থেকে উঠে এলো আমার দিকে। তার চোখে ছিল না কোনো তারা, ছিল শুধু এক ধরনের গভীর প্রশান্তি। আজকের রাতটা, সে বলল ধীরে, শুধু আমাদের জন্য। আমি চুপ করেছিলাম, তার চোখে চোখ রেখে নিজের সমস্ত অনিশ্চয়তা ভুলে গিয়েছিলাম। সে আমার হাত ধরল ধীরে, কাছে টেনে আনল। তার স্পর্শটা ছিল শান্তির। আমার কাঁধে হাত রেখে সে মাথা নিচু করল, কপালে হালকা একটা চুম্মু দিল, তারপর গালে, তারপর গলায়। প্রতিটি ছোঁয়া যেন বলে দিচ্ছিল, আমি আছি, আমি তোমার। ও আমরা পাশাপাশি বসেছিলাম বিছানায়। শব্দহীন এক আরাম ছড়িয়েছিল ঘরে। তার হাত আমার পিঠে নামল, ধীরে ধীরে, আবেগে ভরা। আমি অনুভব করলাম আমার শরীর নিঃশ্বাস নিতে ভুলে যাচ্ছে। তার হাত কোমরের চারপাশে আবৃত করে ফেলল। আমাকে সে ফিসফিস করে বলল, তুমি জানো, তোমাকে ছুতে গিয়ে আমার মনে হয় আমি নিজেকেই খুঁজে পাচ্ছি। ও আমার ঠোঁট কাঁপছিল, কিন্তু শব্দ বের হচ্ছিল না। আমি শুধু মাথা রাখলাম তার বুকে। হৃদয়ের স্পন্দনে যেন সুর বেজে চলেছিল। আমাদের গোপন সম্পর্কের রাত গভীর হচ্ছিল। আমরা পাশাপাশি শুয়ে রইলাম, কেউ কিছু বলছিল না। সে আমার চুলে আঙুল চালিয়ে দিচ্ছিল। আমি চোখ বন্ধ করে কেবল অনুভব করছিলাম তার স্পর্শ। তার ঠোঁট আমার কপাল ছুঁয়ে বলল, এই রাত যদি কোনোদিন ফুরোয় না। আমরা একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম দীর্ঘক্ষণ, শব্দহীন। প্রশ্নহীন ভয়ই এই সম্পর্ক হয়তো দিনের আলোতে বাঁচে না, কিন্তু সেই রাতে আলোর বাইরে চুপচাপ বিছানায় জড়িয়ে আমরা ছিলাম। শুধু আমরা। রাতটা যেন শেষ হচ্ছিল না। জানালার ওপারে বৃষ্টির শব্দ মিশে যাচ্ছিল আমাদের নিঃশ্বাসে। ঘরের আলো ছিল নরম, যেন আলো নয়, ছায়া আমাদের। জড়িয়েছিল আমরা। পাশাপাশি শুয়েছিলাম, কিন্তু মাঝখানে আর কোনো দূরত্ব ছিল না। ভিত্তিক আমার কাঁধে মুখ রেখে বলল, তুমি জানো, অনেক দিন পর আমি কোনো মানুষকে শুধু ছুঁয়ে থেকে শান্তি পাচ্ছি। তোমার শরীরের উষ্ণতায় আমার সমস্ত ক্লান্তি গলে যাচ্ছে। আমি কোনো উত্তর দিলাম না, শুধু ওর বুকের ওপর হাত রাখলাম। ধীরে বুঝে না বুঝে তার আঙ্গুল আমার পিঠে নেমে এলো। হালকা ছোঁয়ায় যেন শব্দহীন ভাষা বলছিল, তুমি আছো, আমি আছি, এখন কেবল আমাদের সময়। কি আমরা একে অপরকে গভীরভাবে অনুভব করছিলাম? চোখের স্পর্শে, ঠোঁটের নির্বতায়, আঙ্গুলের ধীরে চলায়। হিত্তিক বলল, আমি আজ শুধু তোমাকে অনুভব করতে চাই। সময়, ঘড়ি, সমাজ কিছু না ভেবে এই বিছানায়, এই আলোয়। এই মুহূর্তে তুমি কেবল তুমি, আর আমি কেবল তোমার। ও আমি ধীরে তার মুখের কাছে এগিয়ে গিয়ে চোখে চোখ রাখলাম। আমাদের চুম্বন এবার ধীরে হলেও দীর্ঘ ছিল, একটা না গভীর স্পন্দনে পরিপূর্ণ। তার হাত আমার গলা ছুঁয়ে নিচে নামছিল, ধীরে কোমরের চারপাশে জড়িয়ে ধরছিল। আমি একবার শ্বাস ফেললাম, হালকা, কিন্তু গা, শরীর আর মন যেন একসাথে কথা বলছিল। আমরা শুয়েছিলাম অনেকক্ষণ, কখনো কথা বলছিলাম, কখনো শুধু চোখে চোখ রেখে নিঃশব্দে বোঝাচ্ছিলাম এই সম্পর্কটা কেবল শরীরের নয়, আত্মারও রাত বাড়ছিল। আমরা একে অপরের গায়ে মাথা রেখে গল্প করছিলাম। কে কাকে প্রথম পছন্দ করেছিল, কে কিভাবে চোখে চোখ রেখেছিল, অফিসে কে কতবার বলতে চেয়েও থেমে গিয়েছিল। ঋত্বিক বলল, তুমি জানো, আমি যখন তোমাকে দেখি কাজ করতে, তোমার কপালের ছোট ভাঁজগুলো, তোমার ঠোঁট কামড়ে ভাবাটা, তখন থেকেই আমি তোমার প্রেমে পড়েছি। আজ এই শুয়ে থাকা তারই পূর্ণতা ঘোপ। আমি একটু হেসে বললাম, আর আমি প্রতিবার তোমার কেবিনে ঢোকার আগে আয়নায় মুখ দেখে নিতাম। জানতাম তুমি দেখছ। খুতার পর আমরা আবার চুপ হয়ে গেলাম। হাত ধরাধরি, স্পর্শ, কাঁধে মাথা, সব মিলিয়ে রাতটা হয়ে উঠেছিল নিঃশব্দ। অর্থ সবচেয়ে উচ্চস্বরে বলা ভালোবাসার ভাষা। সকালের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকছিল। আমরা এখনও পাশাপাশি শুয়ে, কিন্তু চুপ। গতরাতের সমস্ত ছোঁয়া, সমস্ত চুম্বন, সমস্ত আবেগ যেন এখন এক গভীর নীরবতায় গলে আছে। ইত্তিকা আমার হাত ধরেই বলল, তুমি কি ভাবছ? আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, ভবিষ্যতের চিন্তাভাবনা। এই সম্পর্কের আমাদের উইশে ধীরে উঠে বসল। আমি তার চোখে দেখলাম একরাশ ভ্রুক্ষেপ, কিন্তু ভয় নয়। আমাদের সম্পর্কটা এখন শুধু একান্ত মুহূর্তে সীমাবদ্ধ নেই। আমি বললাম, আমি ভাবছি, যদি এই ভালোবাসা থেকে নতুন জীবন তৈরি হয়।
কৃত্তিক গভীরভাবে তাকিয়ে রইল। তুমি ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে ভাবছ। আমি মাথা নিচু করলাম। হ্যাঁ, কল্পনায় যদি একদিন একটা ছোট্ট প্রাণ আসে, সে আমাদের ভালোবাসা থেকে। একটা শিশুর নিঃশ্বাস, যার চোখে আমাদের ছায়া থাকবে, যার হাসিতে আমাদের গল্প। কৃত্তিক চুপ করে রইল কিছুক্ষণ, তারপর আমার কাঁধে হাত রাখল। আমি কখনো ভাবিনি আমি বাবা হতে চাই, কিন্তু এখন তোমার কথা শুনে মনে হচ্ছে যদি তোমার গর্ভে সেই প্রাণ আসে, তাহলে সেটা হবে আমার জীবনের সবচেয়ে সত্য অনুভব। আমার চোখ ছলছল করে উঠেছিল। তবে সমাজ, পরিবার, অফিস, সে গভীরভাবে বলল, সব ঠিক হয়ে যাবে যদি তুমি প্রস্তুত থাকো, যদি আমরা একসাথে থাকি। আমি আর তোমার জন্য পেছনে ফিরে তাকাবো না। গিয়ে আমরা হাত ধরাধরি করে জানালার দিকে তাকিয়ে রইলাম। ভোরের আলোয় যেন একটা নতুন জীবন আমাদের সামনে খুলে দিচ্ছিল, এক অদেখা রাস্তা। সে বলল, তুমি মা হতে পারো। এই ভাবনায় আমার মনে এক শান্তি এনে দিয়েছে। আমি চাই আমাদের ভালোবাসা শুধু স্মৃতি না, রক্তমাংসের বাস্তব হয়ে উঠুক। একটা ছোট্ট প্রাণ হোক আমাদের ভবিষ্যতের শুরু। কি আমরা চুপ করেছিলাম কিছুক্ষণ, কেবল হৃদয়ের ধ্বনি শুনছিলাম। সেদিন সন্ধ্যার পর থেকেই আমার ভেতরটা অস্থির লাগছিল। জানি না কেন, কিন্তু হৃদয় বলছিল আজকের রাতটা আর ৫টা রাতের মতো হবে না। ইত্তিকা আমাকে বলেছিল, আজ কিছু বলার নেই, শুধু অনুভব করার। উলের ঘরটা ছিল নীরব, পরিচিত, কিন্তু আমাদের মধ্যে যেন নতুন এক মানসিক বন্ধন তৈরি হয়ে গিয়েছিল। পূর্বের চেনা আবেগের বাইরে আমরা পাশাপাশি বসেছিলাম। কথাবার্তার চেয়ে চোখে চোখে অনুভব হচ্ছিল অনেক বেশি কিছু। সে আমার মুখ ছুঁয়ে বলল, আজ আমি তোমায় শুধু ছোব না, আমি চাই তুমি আমার ভবিষ্যৎ বয়ে নাও। এই কথাটা আমার শরীরের ভেতরে কাঁপন তুলে দিয়েছিল। সে আমার কপালে, চোখে, গালে চুম্বন করছিল। ধীরে ধীরে তার হাত আমার কোমর ঘিরে শক্ত করে ধরল, কিন্তু তাতে ছিল না কোনো তাড়াহুড়ো, ছিল শুধু এক গভীর চাওয়া রাতটা। নিঃশব্দে কেটে গেল, চুম্বন, ছোঁয়া, নিঃশ্বাস, সব মিলিয়ে এক নীরব ভালোবাসার বাঁধুরে আমরা দুজন একে অপরের বাহুর মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম ভাঙতেই মনে হচ্ছিল কিছু একটা পরিবর্তন হয়েছে। আমার শরীর যেন অন্যরকম লাগছিল, বুকটা ভারী, মনটা আলোয় ভরা। দিন যায়, আরও কিছুদিন পর পেটে হালকা ব্যথা, মাথা ঘোরা, বমি ভাব। একদিন সাহস করে টেস্ট করালাম। রিপোর্ট হাতে পেয়ে আমি স্তব্ধ। পজিটিভ, আমি মা হতে চলেছি। আমার চোখে জল চলে এলো, ভয়ের নয়, বিস্ময়ের নয়। এ এক ভালোবাসার ফল। আমি একা জানালার পাশে দাঁড়িয়েছিলাম। কিছু বলার ছিল না, শুধু হাতটা নিজের পেটে রাখলাম, যেখানে একটি ক্ষুদ্র প্রাণ নিঃশব্দে গড়ে উঠছে। ইত্তিকে ফোন করলাম, গলা কাঁপছিল। তুমি বাবা হতে চলেছ। ওপাশ থেকে সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমার জীবন এমাত্র বদলে গেল। তুমি কেমন অনুভব করছ? আমি বললাম, ভালোবাসা এখন আর কেবল শরীর জুড়ে নেই, আমার শরীরের ভেতরেও বাড়ছে। তো বন্ধুরা, এরকম আবেগময় ও রোমাঞ্চকর গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। এমন আরও বাস্তব ও হৃদয় ছোঁয়া গল্প নিয়ে ফিরে আসব। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি খালাতো ভাইকে নিয়ে। তো চলো বন্ধুরা, শুরু করি। আমি আর রাফি, আমাদের সম্পর্কটা হয়তো কারো চোখে খুব সাধারণ। খালাতো ভাই, ছেলেবেলার খেলার সাথী, একসাথে বড় হওয়া দুই মানুষ। কিন্তু আমার কাছে রাফি মানে ছোটবেলায় দুপুরবেলার গরমের শরবতের গ্লাসে ভাগাভাগি। মান অভিমান করে দুদিন না কথা বললেও তৃতীয় দিন সে আমার সামনে এসে দাঁড়াত, এক মুঠো বোকা হাসি নিয়ে। রাফিয়া আমার শৈশবের সব গল্প জানে, জানে আমি ভয় পেলে কিভাবে চোখ বন্ধ করে ওর হাত খুঁজি, জানে আমার কাঁধে ব্যথা হলে আমি তার গায়ের গন্ধে নিজেকে সান্ত্বনা দিই। তবুও ও আমাকে কখনো অন্য চোখে দেখেছে কি আমি জানি না, কিন্তু আমি জানি এখন যখন ও দূর থেকে তাকায় আমার বুক কাঁপে। আমি চোখ নামিয়ে ফেলি, কিন্তু মন চায় ওর দৃষ্টি যেন কিছুক্ষণ আর না সরিয়ে নেয়। গত সপ্তাহে রাফি দেশে ফিরেছে ৩ বছর পর। এই কদিনে ও যেন আরও পরিণত হয়ে গেছে, চোখে গভীরতা, গলায় ভারী সুর আর হাঁটার মধ্যে এক অদ্ভুত নিশ্চয়তা। ও আমাকে দেখে বলল, আরিবা, তুই তো পুরো বদলে গেছিস। আমি হেসে বললাম,
তুইও তো। কিন্তু আমি তো জানি আমি বদলাইনি, শুধু ওকে দেখার চোখটা বদলে গেছে। ওর হেসে তাতানো, মজা করে খোঁচানো কিংবা রাতে ছাদে উঠে একসাথে আকাশ দেখা, সবই যেন হঠাৎ নতুন লাগে। আমি নিজেই নিজের মনের কাছে ধরা খাই। এই মানুষটাকে আমি খালাতো ভাই হিসেবে ভাবতে পারি না আর। এক সন্ধ্যার কথা, বাড়ির সবাই তখন নিচে রান্নাঘরে, আর আমরা ছাদে। ও হঠাৎ বলল, তুই জানিস, তোকে ছাড়াও আমার সব স্মৃতি ফাঁকা ফাঁকা লাগে। তোর হাসি, ওটা আমার সবচেয়ে প্রিয় কি? আমি চুপ করেছিলাম। ওর দিকে তাকাতে ভয় লাগছিল। হঠাৎ করে ওর ফোনে কারো কল এলো। ও উঠে চলে গেল। আমি একা দাঁড়িয়ে থাকলাম, কিন্তু বুকের ভেতরে তখনও বাজছিল ওর কথাগুলো। কি তোর হাসি, ওটাই আমার প্রিয়। আমার ভাবছিলাম, এটা কি শুধুই ভালো লাগা, নাকি ওর মধ্যে আমার জন্য সত্যি কিছু আছে, নাকি ও ঠিকই বলেছে, আমি শুধু খালাতো বোন আর কিছু না। তবুও আমার চোখ বলছে, আমি ওর দিকে আর আগের মতো তাকাতে পারছি না এখন। রাফির চোখে চোখ পড়লেই বুক ধুকভুক করে ওঠে। তাই আমি বলছি না কিছু, কিন্তু আমার চুপ থাকা মানে এই নয় যে ভালোবাসি না, বরং হয়তো অনেক বেশি ভালোবাসি বলেই চুপ আছি। বিকেল থেকে আকাশে মেঘ জমেছিল। সন্ধ্যার ঠিক আগে বিদ্যুৎ চলে গেল। বাড়ির সবাই তখন নিচে রান্নাঘরের কাছাকাছি। কেউ টর্চ ধরছে, কেউ মোম খুঁজছে, আর আমি উঠে এলাম বারান্দায়, চুপচাপ বসে থাকলাম। হঠাৎ পাশে এসে দাঁড়ালো রাফি। কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাস আর হালকা বাতাসে দুজনের শরীর কাছাকাছি হয়ে ওঠে। চাঁদের আলো, ওর মুখটা হালকা দেখা যাচ্ছে। আমি তাকিয়ে থাকি, হয়তো একটু বেশিক্ষণ। রাফি ধীর গলায় বলল, এই অন্ধকারে তোর চোখের ভেতর একটা আলো দেখি। আরিবা যেন অনেক কিছু বলিস, কিন্তু ঠোঁটে আনিস না। গিয়ে আমি থমকে গেলাম। নিঃশ্বাস ঘন হয়ে আমি বললাম, না কিছু। আমার মন বলতে লাগল, তুই আজ ঠিক বলেছিস রাফি, আমি কিছুই বলি না। কিন্তু আমার চুপ থাকাটাও যে তোকে নিয়েই। আমার চুল হালকা বাতাসে উড়ে গিয়ে ওর কাঁধে পড়ে। রাফি ওটা আলতো করে সরিয়ে দেয়, কিন্তু ওর আঙুল আমার গালের পাশে আটকে থাকে একটু বেশি সময়। তোর এই গায়ের গন্ধ আমাকে অদ্ভুত শান্ত করে দেয় আরিবাগু। আমি নিঃশব্দে ওর দিকে তাকাই। আমার ঠোঁট শুকিয়ে আসে, গলা দিয়ে কিছুই বের হয় না। কিন্তু শরীরটা কাঁপে না, বরং এক অদ্ভুত কষ্টে নরম হয়ে যায়। মনে হচ্ছিল, এই মুহূর্তে ও যদি আমার হাত ধরে, আমি কিছু বলবো না। কারণ এই স্পর্শ, এই নীরবতা, এটাই ভালোবাসার সবচেয়ে পবিত্র রূপ। সেই রাতে হঠাৎ ঝড় উঠেছিল। আকাশ যেন কাঁদছিল অঝরে। বাড়ির চারদিক আধারে ঢাকা, বাতাসে জানালার পর্দা উঠছিল। আমার ঘরের কাছে বৃষ্টির ফোঁটা পড়ছিল, একটার পর একটা, একদম যেন মন কাঁদে, যেমন ঠিক তেমন। আমি ঘরের কোণে বসে বাইরে তাকাচ্ছিলাম। তখনই দরজায় ঠকঠক শব্দ। রাফি চোখে জল। না, বৃষ্টির ফোঁটা বুঝে উঠতে পারিনি। বাইরে খুব ঝড় হচ্ছে, নিচে আলো নেই। তুই ভয় পাবি ভেবেই এলাম গো। আমি তাকিয়ে রইলাম, কিছু বললাম না। রাফি ভেতরে এসে চুপচাপ বসে, আমার পাশেই নিঃশব্দে, নিঃসঙ্গ রাতে শুধুই দুটো নিঃশ্বাস। পাশাপাশি চলতে থাকে আমার পায়ের পাশে, ওর পা ছুঁয়ে যায়। আমরা কেউ ছড়াই না, বাতাসে আমাদের পোশাক একটু ভিজে আছে। সেই মরম কাপড় ছুঁয়ে যাচ্ছে শরীর আর মনের ভিতরে এক অদ্ভুত উত্তাপ জন্ম নিচ্ছে। রাফি হঠাৎ আস্তে করে বলে, তুই জানিস, আমার মনের সবটুকু জায়গায় শুধু তুই আছিস। এই রাত্রি যেমন নিঃশব্দ, তেমনি আমার ভালোবাসাও নিঃশব্দ, কিন্তু গভীর, পবিত্র আর অবিচলক। আমার গা দিয়ে কাঁপুনি চলে যায়। আমি ওর দিকে তাকিয়ে বলি, না কিছু, শুধু একবার ওর হাতে। নিজের আঙুলগুলো রাখি ধরা, নয় বাধা নয়, শুধু পাশে থাকা, কাঁপতে থাকা আর এক চুমু। নয় চোখে রেখে যাওয়া দীর্ঘ দৃষ্টিরাত। তখন অনেকটা পেরিয়ে গেছে বাড়ির সব বাতি, নিভে গেছে, শুধু ছাদে বসে আছি আমি। হঠাৎ পেছন থেকে ধীর পায়ে রাফি এলো, একদম নীরব, কিন্তু ওর উপস্থিতি বুঝতে একটু সময় লাগল না। আমি তাকিয়ে বললাম, তোর কি যেন বলার ছিল, বলছিলি না তো? ও বসে পড়ল আমার পাশে। চাঁদের আলো ওর চোখে যেন একটা রূপালী কান্নার মতো ঝলমল করে উঠল। রাফি নিচু গলায় বলল, তুই জানিস, আমি জীবনে কখনো কারোর জন্য থামিনি, কিন্তু তুই যদি আজ বলিস,
তুই যদি একবার চোখ তুলে বলিস আমি সব কিছু ছেড়ে তোর পাশে থেকে যাব, কারণ তুই শুধু আমার খালাতো বোন না, তুই আমার একমাত্র বিশ্বাস, ভালোবাসা আর ঘর। ও আমার হাত ওর হাতে রেখে ও বলল, এই আঙ্গুলগুলো একবার যদি আমার হাত ধরে আমি পুরো পৃথিবীকে ভুলে যেতে পারি। গিয়ে আমার বুক ধক ধক করতে লাগল। আমি জানি এই মুহূর্তে একটা ভুল সিদ্ধান্ত হয়তো সম্পর্ক নষ্ট করে দেবে, তবুও চুপ করে ওর কাঁধে মাথা রাখি। ও আর কিছু বলে না, আমার চুলে আঙুল চালায় নিঃশব্দে। শুধু শরীর না, মনের ভেতর দিয়ে যেন ঢেউ বয়ে যায়। একটা সম্পর্ক গড়ে উঠছে ধীরে, নরম কিন্তু শক্ত হয়ে। সন্ধ্যা নেমেছে, বাড়ির উঠোনে আলোর রেখা আর অন্ধকার মিশে এক অদ্ভুত নিস্তব্ধতা তৈরি করেছে। আমি একা বসে আছি। আজ সারাদিন বাবা মা বিয়ের কথা বলছিলেন, কিন্তু আমার বুকটা বারবার ধক করে উঠছে। রাফির সাথে আজ সারাদিন দেখা হয়নি। ঠিক তখনই আমি যখন ভেতরে যাচ্ছিলাম, পেছন থেকে গলা ভেসে এলো, তুই চুপ থাকলে আমি চলেও যাব চিরতরে। খুঁ। আমি দাঁড়িয়ে পড়লাম। রাফি ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়াল, চোখে এক ধরনের ভয়, অভিমান আর ভালোবাসা একসাথে। তোর চোখে আমি অনেক কিছু দেখি আরিবা, কিন্তু তুই কখনো বলিস না কিছু। তুই একবার শুধু বল, তুই চাইস আমি থাকি? আমি যাব না, তুই বলিস না কিছু। তুই যদি আজও চুপ থাকিস, আমি সব ছেড়ে চলে যাব, একদম চলে যাব। আমার ঠোঁট শুকিয়ে আসে। আমি ওর চোখের দিকে তাকিয়ে আছি, কিন্তু মুখে কোনো শব্দ আসছে না। আমার মন চিৎকার করে, বলতে চাইছে, থাক রাফি, প্লিজ যাস না তুই। তোর আমার সবু। কিন্তু গলার কাছে কেমন যেন ভার জমে আছে, সারা শরীরে একরকম কাঁপুনি। রাফি ধীরে ধীরে পেছন ফিরল। ঠিক তখন আমি ওর হাতটা ধরে ফেলি, আলতো করে। কিছু বলি না, শুধু একটা মৃদু কণ্ঠে বলি, তুই থাকলে আমি বাঁচি। খিরাফি থেমে যায়, চোখ ঘুরিয়ে তাকায় আমার দিকে, চোখে জল, কিন্তু এবার সেটা কষ্টের নয়, এটা ভালোবাসার স্বীকৃতির জল। রাফির হাত ধরা সেই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে সাহসী সিদ্ধান্ত ছিল, কিন্তু সব ভালোবাসা শুধু দুটো হৃদয়ের মধ্যে আটকে থাকে না। পরদিনই মা আমার পাশে এসে বললেন, তুই আর রাফি ছাদে একসাথে কেন ছিলি এত রাতে? গ্রামে মানুষ অনেক কিছু বলে। আরিবা, আমরা তোর বিয়ের কথা চূড়ান্ত করব। আমার কানে যেন বাজতে থাকে, তোর বিয়ে ঠিক হয়ে গেছে। খুব বুকের মধ্যে কি যেন ভেঙে যায়, তবুও আমি কিছু বলি না। সন্ধ্যাবেলা আমি একা ছাদে বসে আছি। রাফি আসে, চোখে লাল ছায়া, হয়তো না ঘুমানো, হয়তোবা কান্না। তোর বিয়ের কথা শুনলাম, তুই কিছু বলবি না? আমি মাথা নিচু করে থাকি। তুই বলো, ভালোবাসা কি সত্যিই পাপ? তুই যদি আমাকে খালাতো ভাই হিসেবেই ভাবিস, তাহলে আমি সরে সরে যাব। কিন্তু তুই যদি একবার চোখ তুলে বলিস তুই আমার কিছু বেশি, তাহলে আমি এই সমস্ত বাধা ভেঙে তোর পাশে দাঁড়াব। আমি ধীরে চোখ তুলে তাকাই। তুই তো জানিস আমি তোর পাশে দাঁড়াতে চাই, কিন্তু সমাজ, পরিবার, নাম, রক্তের সম্পর্ক, এগুলো আমাদের দমিয়ে রাখে। খোরাফি এক পা এগিয়ে আসে, আমার কাঁধে হাত রাখে। ভালোবাসা যদি পাপ হয়, আমি সেই পাপে ডুবে যেতে রাজি, শুধু তুই থাকিস আমার সাথে। তুই থাকলে আমি একা নোয়িং আমি কিছু বলি, কিন্তু এবার আমি ওর হাতটা শক্ত করে ধরে ফেলি। আমার চোখে জল, ঠোঁটে কাঁপন, কিন্তু মনে একটা জেদ, আমি লড়ব তোর জন্য। ও সেদিন রাতে ঘরে বৃষ্টি পড়ছিল টিপটিপ করে। ঘরের বাতি হালকা মেঘের গর্জনে মাঝে মাঝে জানালার কাঁচ কেঁপে উঠছিল। আমি জানালার পাশে দাঁড়িয়ে আছি। রাফি আমার পেছনে এসে দাঁড়াল। আমরা কেউ কিছু বলি না। আমার চুল উঠে ওর মুখে লাগে। ও ধীরে হাত বাড়িয়ে চুলগুলো সরিয়ে দিল। আমার ঘাড় ছুঁয়ে গেল ওর আঙুল। আমার শরীরটা হঠাৎ কেঁপে উঠল। ও চুপচাপ আমার পাশেই দাঁড়িয়ে থাকে। আমি চোখ বন্ধ করি। এই নীরবতা, এই দূরত্বের মাঝেও যে অদ্ভুত এক ঘনত্ব, যা চোখের ভাষায় বলে দেয়, তুই থাকলেই আমি পূর্ণবু। আমরা পাশে বসি বিছানায়। ও আমার দিকে তাকায়। তুই জানিস, তোকে ছুঁতে ইচ্ছা করে না, কারণ তুই ছোঁয়ার জন্য না, তুই অনুভবের জন্য। তুই এমন এক অনুভূতি যা শরীরে নয়, মন ছুঁয়ে যায়। ওর দিকে তাকিয়ে থাকি, আস্তে করে মাথা রেখে দিই ওর বুকে। ও কিছু বলে না, শুধু ওর বুকের স্পন্দন শুনি, একটা স্পন্দন, যেটা শুধু আমার নামেই বেঁচে থাকে। বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে।
আমি নীরবে দিন কাটাই, আর রাফি, সে এখনও মাঝে মাঝে বাড়ির উঠোনে এসে দাঁড়ায়, কিন্তু দেখা করে না। একদিন রাতে আমার ঘরের জানালায় কড়া নড়ে। চোখ খুলে দেখি জানালার পাশে রাখা একটা চিরকুট। কেউ নেই। আমি কাঁপা হাতে তুলে নিই। তুই যদি চাস আমি থাকি, আমি থাকব, কিন্তু তুই যদি সমাজের মুখের দিকে তাকিয়ে আমায় ছাড়তে চাস, আমি যাব, তবুও আমি তোর অপেক্ষায় থাকব। তুই একদিন ডাকলেই আমি ফিরে আসব। ইতি, তোমার প্রিয় রাফিক। ও বিয়ের দিন আমি আয়নার সামনে বসে আছি, গায়ে লাল শাড়ি, গলায় গয়না, চোখে কাজল, কিন্তু মন যেন কোনো এক অদেখা দরজার দিকে তাকিয়ে। হঠাৎ দরজায় ঠকঠক শব্দ। খালাম্মা এলেন, বললেন, তোর চোখে আনন্দ নেই মা, তুই কি চাস তা জানলে আমরা বিয়ে দিতাম না তোকে। এখানে গিয়ে আমি হঠাৎ ভেঙে পড়ি, কাঁচতে কাঁচতে বলি, আমি রাফিকে ভালোবাসি, আমি তাকে জীবসঙ্গী হিসাবে চাই, অপরাধ হিসাবে না। গিয়ে আমাদের সমাজ এখনও রক্তের সম্পর্ক, বয়স, পরিবার এসব দিয়ে ভালোবাসাকে মাপতে চায়। কিন্তু ভালোবাসা তো হৃদয়ের বিষয়। আমরা দুজন কেউ কারো ক্ষতি করিনি, কেউ অবৈধ কিছু করিনি, শুধু চুপচাপ সৎভাবে একে অপরকে অনুভব করেছি। আমরা শিখেছি ভালোবাসা মানে শরীর নয়, ভালোবাসা মানে এমন একজন যার জন্য তুমি নিজের সব ভয় ছেড়ে সাহসী হয়ে ওঠো। ভালোবাসা কখনো সমাজকে চ্যালেঞ্জ করে, কখনো সম্পর্কের সংজ্ঞা বদলায়, কিন্তু ভালোবাসা যদি সত্য হয় তাহলে তা আগলে রাখতে হয় সম্মানের মতো, চুপি চুপি অথচ অটল হয়ে খেয়ে। আজ যদি কেউ এই গল্প শুনে ভালোবাসার গভীরতা বুঝতে পারে, তবে এটাই আমাদের গল্পের সার্থকতা। ভালোবাসা আর শরীর এক জিনিস নয়। যে ছোঁয়া চোখ দিয়ে হয়, মন দিয়ে হয়, সেই ভালোবাসায় সবচেয়ে পবিত্র, সবচেয়ে শক্তিশালী। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।